প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে দেশে ফিরেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের যে ভাষণ দিয়েছেন সেটা নিয়ে যেমন আমরা কথা বলবো, পাশাপাশি তিনি বোধহয় বাংলাদেশের একজন নেতা হিসেবে জাতিসংঘের এই ভাষণের পাশাপাশি বিশ্ব নেতাদের সাথে যত সংখ্যক বিশ্ব নেতাদের সাথে বৈঠক করেছেন, এর আগে এমনটি ঘটেছে সেটা আমরা জানি না যে এর আগে এত সংখ্যক বিশ্ব নেতার সাথে কোনো নেতা এই বৈঠকে গিয়ে বৈঠক করেছেন কিনা। আমরা সেই বিষয়গুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে ডক্টর ইউনূস কতটা বহির্বিশ্বে তুলে ধরতে পারলেন এবং কি বার্তা দিলেন, এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী, সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও রয়েছেন এম এ আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাই। শুরুতে যেটা বলছিলাম অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, যে আপনি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে এই যে ডক্টর ইউনূসের যে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ যেটা দিলেন বিশেষ করে, এবং তার এই সফরটাকে কিভাবে মূল্যায়ন করবেন? অধ্যাপক ইউনূস সাহেবের ভাষণ একদিকে ঐতিহাসিক ভাষণে এবং অত্যন্ত গুরুত্ব বহন করে। আপনি যে কথা প্রথমে শুরু করেছেন, যে কথা দিয়ে স্বাধীন বাংলা দেশ থেকে, অর্থাৎ যেদিন স্বাধীন হয়েছে তারপর আজ পর্যন্ত যত রাষ্ট্রনায়করা ওখানে গিয়ে জাতিসংঘে গিয়ে ভাষণ দিয়েছেন সাধারণ পরিষদে, আমার মনে হয় তার ভাষণটা সুন্দর হয়েছে এই দিক দিয়ে সমস্ত দিকটাকে তিনি টাচ করেছেন। দেশীয় সমস্যা টাচ করেছেন, রিজনাল সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, একটা দেশকে ভবিষ্যতে কোন পথে নিতে হবে সেদিকে তিনি টাচ করেছেন, এবং একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার নয়া দিগন্ত সূচনা হয়েছে এদিকটার প্রতি তিনি গুরুত্ব প্রদান করেছেন। এখন প্রশ্ন হয়েছে অধ্যাপক ইউনূস সাহেবকে এত গুরুত্ব কেন দিল? গুরুত্ব দেওয়ার কারণ আছে। তার কারণ হচ্ছে অধ্যাপক ইউনূস সাহেব আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিয় পাত্র না। আমি যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্রের, পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে লক্ষ্য না রেখে আমি বলতে চাচ্ছি বিশেষ করে ডেমোক্র্যাটদের তিনি অত্যন্ত প্রিয় পাত্র। তার কারণ তার সাথে পারিবারিক সম্পর্ক হচ্ছে বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটনের সাথে। এবং আমরা দেখব হিলারি ক্লিনটন যে নির্বাচনতে পরাজিত হলেন সেই নির্বাচনের জয়লাভ করলেন ট্রাম্প সাহেব। ট্রাম্প কিন্তু নির্বাচিত হয়ে ইউনূস সাহেবকে বেকায়দায় ফেলার জন্য, অর্থাৎ এই গ্রামীণ ব্যাংক থেকে ওই নির্বাচনে হিলারি ক্লিনটনকে ডোনেশন হিসেবে টাকা দিয়েছেন। এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছেন তাকে কিভাবে সমস্যায় ফেলানো যায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে ডেমোক্র্যাটরা তাকে বেশি ভালোবাসে, এবং উনি যেহেতু এই প্রসঙ্গে বাংলাদেশের বিগত পতিত সরকার যেটি স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে 15টি বছর যে চালিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের ভিতর থেকে যে আন্দোলন হয়েছে শেষ পর্যায়ে ইউনূস সাহেবের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই ভূমিকাটা তাকে আরও গৌরবান্বিত করে তুলেছে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। আমি যদি একটু আরও চুলচেরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে 2008 সালের যে 9 সালের যে নির্বাচনটি, যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সেখানে কিন্তু আমরা দেখব 111-এর যে ফসলটি হলো, ওখানে কিন্তু তাদের একটা পরিকল্পনা ছিল -2 করা। তো সেক্ষেত্রে -2 করতে চেয়েছিল পশ্চিমারা, নেতৃত্বকার মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং এই
পরিকল্পনাটা বাস্তবায়িত হয়নি প্রতিবেশী রাষ্ট্র ভারতের। ভারত বিএনপিকে মাইনাস করতেছিলেন, কিন্তু আওয়ামী লীগকে মাইনাস করতে চাননি। ফলশ্রুতিতে যে ঘটনা প্রবাহ তখন সৃষ্টি হলো, ওই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আসলো। এবং এই ক্ষমতা আসার আরও একটু পশ্চাতে যদি আমি যাই, দেখব যে ও সময় আন্তর্জাতিক রাজনীতি একটু ভিন্ন প্রেক্ষাপটে বিশ্লেষণ করতে হবে। তার কারণ আমারই আরেকটু দূর প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানে যেই ঘটনাটা ঘটছিল ওই সময়, অর্থাৎ তালেবানদের তারা খুব কঠোরভাবে দমন করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ফলশ্রুতিতে তারা এখানে মডারেট ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলোকে বেশি গুরুত্ব দেয়নি। তারা কি বলছে, এরা এক্সট্রিমিস্ট ইসলামিক পলিটিক্যাল পার্টি, যার জন্য তাদের দূরে সরাতে চেয়েছে। তাই বিএনপির সাথে কাজের খাতির এই মডারেট ইসলামিক পলিটিক্যাল পার্টি, যেটাকে এখন তারা জামাত ইসলামকে বলে, হ্যাঁ, সেই সময় তারা কি করলো, এদের দূরে সরানোর জন্য তারা কাছে টেনে নিল, আওয়ামী লীগকে কাছে টেনে নিল। এবং ইন্ডিয়া এখানে একটি বড় খেলা খেললো। সে কি, চায়নাকে প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে চেয়েছিলেন চায়নাকে কীভাবে প্রতিহত করা যায়, রিজিওনাল পলিটিক্সকে। ইন্ডিয়াকে তারা কী করলো, ব্যবহার করার জন্য কী করলেন, নটবর সিং যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, কন্ডালিসা রাইস কিন্তু তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। কন্ডালিসা রাইস ভারত ওই সময় সফর করলেন, এটি কংগ্রেসের সময় সফর করে মেসেজ দিলেন যে এখন থেকে বাংলাদেশ তোমরা দেখবে, তোমাদের উপর কী করলাম, লিজ দিলাম। ওই যে 1793 সালে ইংরেজরা যেমন চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ভারত শাসন, যেমন আমরা অনেকে বলি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বা এই রিজনকে ভারতের দৃষ্টিতে দেখার চেষ্টা করেছে। এটা আমি আরেকটু সময় আমাকে নাম ক্লিয়ার করে ফেলছি। তো ফলশ্রুতিতে কী হলো, ওটা তারা দেওয়ার ফলে ইন্ডিয়া কি করলো, ইন্ডিয়া কিন্তু তাদের কন্ডালিসা রাইস বললো যে আমাদের কনসেন্ট নিবা মাঝে মাঝে, কিন্তু তারা কনসেন্ট নেয় নাই। তারা কী করলো, একটা স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করলো। এটা চেঞ্জ হলো কখন, স্টেট ডিপার্টমেন্ট দেখলেন কি এখানে তো অন্য দিকে চলে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আফগানিস্তানে তারা নেটোকে পরাজিত করলো কারা, তালেবানরা। তারা তখন নতুন চিন্তা ভাবনা শুরু করে দিল স্টেট ডিপার্টমেন্টে, যে এই রিজনে আমাদের, বিশেষ করে বাংলাদেশে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যেই প্রশ্নটি আপনি করলেন, ওই সময় কিন্তু স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি লেখা বেরোলো, যেটা আমি ওই সময় দেখেছিলাম, যার জন্য 3 বছর আগ থেকে আমি বলছি একটি ঘটনা ঘটবে বাংলাদেশে। কি বলল তারা, তাদের লেখায় উল্লেখ করলো যে বাংলাদেশকে এখন আমরা নিজেদের আলয় দেখব, নিজেদের চোখ দিয়ে দেখব, অন্যের কোনো আলয় না, ইন্ডিয়ার আলয় না। এটাই পরবর্তী পর্যায়ে তারা ধীরে ধীরে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছিল। কিন্তু এটার প্রতি প্রতিবেশী রাষ্ট্র ভারত বেশি গুরুত্ব দেয়নি। কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্র এখনও তো পুরো পৃথিবীর এটা নিয়ে আমরা আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো আপনার কাছে। এম এ আজিজ, আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, ডক্টর ইউনূসের জাতিসংঘে ভাষণ এবং সেখানে যে বিশ্ব নেতৃবৃন্দের সাথে বৈঠক, এবং আমি বলবো যে সম্ভবত 50টি বৈঠক করেছে, দিনে বোধহয় 16টি বৈঠক করেছে, এমন ঘটনা ঘটেছে। আগের যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যেতেন ওখানে ভাষণ দিতে, তাদের সাথে ডক্টর ইউনূসের এই অবস্থান কি পার্থক্য, কোথায় কোথায় পার্থক্য দেখেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনূসের ব্যক্তিগত যে ওয়ার্ল্ড ওয়াইড যে পরিচিতি, এটা কিন্তু দারুণভাবে কাজ করেছে। এবং ছাত্র জনতার আন্দোলনের পরে এবং সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়েছে এখানে একটা স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। ইউনূস এখানে দায়িত্ব নিয়েছে এবং ছাত্রদের আন্দোলনের, ছাত্ররা অগ্রভাগে ছিল আন্দোলনে। তো ইউনূস সাহেব কি বলতে চায়, ধরেন আমেরিকাতে গ্রামীণ মডেলে 30টা কিন্তু আপনার আছে, আপনার ব্যাংক আছে। তো সেখানে যতগুলি ব্যাংক আছে সারা বিশ্বে, সব ব্যাংকে কিন্তু সে উপদেষ্টা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু বক্তৃতা দেন এবং পয়সা নেন। তো এখানে জাতিসংঘের
যে এই যে পূর্বতার যে পরিচয়, একটা হলো নূতন বাংলাদেশ নূতনভাবে আবির্ভূত হয়েছে, নূতন যে ক্যারেক্টার বাংলাদেশের ছিল সেই ক্যারেক্টারটা নাই। তাহলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এটা জানার যেমন আগ্রহ ছিল, এমনি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের সাথে অনেক ওয়ার্ল্ড লিডারদের সাথে খোদ খাতির আছে। যেমন তার বিরুদ্ধে যখন কেস হয় তখন তো আমরা দেখেছি প্রায় 170-75 ওয়ার্ল্ড লিডার নোবেল লরেট স্টেটমেন্ট করেছে। তো এখানে যেটা ব্যতিক্রমটা সবচেয়ে দেখার বিষয়, জাতিসংঘে সাধারণত যে অধিবেশন হয়, অধিবেশনে সব রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য দেয়, এরপরে কিন্তু ডিনার হয় এবং কথোপকথন হয়। এইবারই প্রথম যে আমাদের বাংলাদেশের সরকার প্রধানের সাথে সব আগে রীতিনীতি ব্রেক করে আপনার প্রথম আমেরিকান বাইডেন তো ফর্মাল আধা ঘন্টা বৈঠক করেছে দুইজনে 1-to-1। এছাড়া এই যে বিশ্ব নেতারা অনেকেই কিন্তু শিডিউল দিতে পারেনি, এমন অবস্থা শুনেছি। যতটুকু তার পক্ষে সম্ভব ততজনের সাথে তিনি কথা বলেছেন। এর বাইরে যে আমাদের যেখানে ইন্টারেস্ট আসছে সেখানেও কিন্তু আলোচনা করেছে, ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, সেখান থেকে সবাই একটা কমন যে উনি যেটাকে ধরছে যে এটা একটা ডিক্টেটরশিপ থেকে নূতন গণতান্ত্রিক দেশে আমরা নূতন করে দেশ গড়তে চাই। এই কারণে সবাই কিন্তু বলেছে যে আপনাদের সে সংস্কারের কথা বলছে, এটাকে সংস্কার করতে হবে, এবং সবাই বলেছে একদম উইদাউট শর্ত যে যত সাহায্য লাগে সহযোগিতা লাগে আমরা করব। এটা একদম সম্পূর্ণ ব্যতিক্রম। আর জাতিসংঘে যখন ভাষণ দিয়েছে এটা আমি দেখেছি, আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড পেরিফেরিতে বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে যে বক্তৃতা দিয়েছে ঠিক সেরকমই এক্সটেম্পো বাংলায় বক্তৃতা দিয়েছে, অ্যাজ ইফ অডিয়েন্সটা তার ছাত্র আর কি, ভাবটা এমন। এবং তার ভিতরে কোনো সংকোচ নাই, দ্বিধা নাই, অবলীল এক ক্রমে সে বলে গেছে এবং সবাই মুগ্ধ হয়ে তার বক্তব্য শুনেছে। এবং কমপ্লিট অবস্থাটা বাংলাদেশের টোটাল আন্দোলন থেকে শুরু করে এমনকি আপনার দেখেন বিল ক্লিন্টনের যে ইয়ে আছে সেখানেও আপনার ছাত্রদের পরিচয় করে দিয়েছে। তো এটা আসলে সারা বিশ্বে তিনি কিন্তু হয়তো সামনের দিনে রাজনীতি কি করবেন জানি না, তবে এই সম্পদকে আগের থেকেই সরকার কাজে লাগানো উচিত ছিল। আজকে দেখেন আমরা IMF-এর লোন পেতে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, ADB-র টাকা কেউ দিতে চায় না। এবারে কিন্তু তাকে দেখেন ইতিমধ্যে আমি হিসেব করে দেখেছি $13.5 বিলিয়ন টাকার সহযোগিতা এবং লোন, সফট লোন পেয়েছে $13.5 বিলিয়ন। ধরেন এই আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে নেট রিজার্ভ ছিল $16 বিলিয়ন, যার ফলে গত পরশুদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছে যে এই বছর শেষেই আমাদের অর্থনীতি রাইট ট্র্যাকে যাবে। এখন যে প্রশ্ন হচ্ছে যে তারপরে ধরেন এই যে আমাদের দেশে যে টাকা পাচার হয়েছে এটা কিন্তু আমেরিকার কাছেও বাইডেনের কাছেও সাহায্য চেয়েছে এবং সব দেশে আপনার নেদারল্যান্ডের কাছেও, সুইজারল্যান্ডের দেখা করছে, সুইজারল্যান্ডও বলছে হেল্প করবে। এই যে আমার ধারণা তার পক্ষে সম্ভব, অন্তত পাচার করার টাকা আনা খুব কঠিন হলেও আমার মনে হয় ডক্টর ইউনূসের পক্ষে অনেক দূর সম্ভব হবে বলে আমার কাছে মনে হয়। যুক্তরাষ্ট্র বেশ অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে একটা নীতি ছিল ভারতের চোখে বাংলাদেশ বা এই রিজনকে দেখা, সেটা তারা পরিবর্তন করেছে। এখন আমরা যদি দেখি এই ঘটনাটা, ডক্টর ইউনূস জাতিসংঘে গিয়েছেন, সেখানে বাইডেন প্রথা ভেঙে তার সাথে দেখা করেছে, এটার একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে। এবং আমরা যতদূর জানি যে ডক্টর ইউনূসের পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর সাথেও বৈঠকের কথা বলেছিল যে ওখানে করা সম্ভব কিনা, সেটা হয়নি। ভারত হয়তো আগ্রহ দেখায়নি, কিন্তু আমরা দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা তারা বৈঠক করেছেন। কিন্তু এই যে যুক্তরাষ্ট্রকে, ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রে এত গুরুত্ব দেওয়া, প্রথা ভেঙে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টটা তাকে আন্তরিকভাবে সম্ভাষণ জানানো, বৈঠক করা, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী তার সাথে বৈঠক না করা এবং যুক্তরাষ্ট্রের তার নিজের চোখে দেখা, তাহলে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের যে আমরা আগের গভর্নমেন্টের সাথে একরকম সম্পর্ক এবং এখন যে নতুন সম্পর্কের সমীকরণটা কি দাঁড়াবে? আপনাকে অনেক ধন্যবাদ, প্রশ্নটা খুব ভালো লাগছে আমার নিকট।
একটু অ্যানালাইটিক্যাল ওয়েতে আমি উত্তর দিতে চাচ্ছি। পাশ্চাত্য দেশগুলোতে, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোতে দেখবেন একটা দেশের সাথে অন্য একটা দেশের সম্পর্ক হয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে, এবং রিলেশনশিপটা গঠিত হয় অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন, নট অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন। অর্থাৎ কোঅর্ডিনেশন হচ্ছে সম্পর্ক, হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর সাবঅর্ডিনেশন হচ্ছে দাসত্বপূর্ণ সম্পর্ক, একজন প্রভু আর একজন দাস। আমরা বিশেষ করে গত সরকারের, আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতি যদি বিশ্লেষণ করি, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে তার যে পররাষ্ট্রনীতিটা ছিল, সেটি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলবো এটি ছিল অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন, নট অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন। তার কারণ ভারত যা বলতো তাই শুনতো। তার কী করতো, বিনিময়ে হাসিনা সরকার ক্ষমতায় থাকতে চেয়েছে এবং ভারতকে একটা লাইসেন্স দিয়েছে, তুমি যা ইচ্ছা তা করো, গণতন্ত্র হত্যা করো, গুম করো, খুন করো, আমি তোমাকে সাহায্য করব। এমনও গ্যারান্টি দিয়েছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলি তোমাকে কিছু করতে চাইলে ওটা মুরব্বী হিসাবে আমি দেখব। ফলশ্রুতিতে আপনি দেখেন রিলেশনটা ছিল ভারতের সাথে বাংলাদেশের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনশিপ, নট পিপল টু পিপল রিলেশনশিপ। কিন্তু প্রতিটি পশ্চিমা দেশগুলোতে, গণতান্ত্রিক দেশগুলোতে সম্পর্কটি প্রতিষ্ঠিত হয় জনগণের, এক দেশের জনগণের সাথে অন্য দেশের জনগণের। আর পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বড় বৈশিষ্ট্য ডোমেস্টিক প্রিন্সিপালের উপর ভিত্তি করে, আমার জনগণ কী চায় সেটার উপর। ওই সরকারটি এমনভাবে ভারতের সাথে সম্পর্ক স্থাপন করলো যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দারুণভাবে গড়ে উঠল ওই সময়। তাহলে সম্পর্ক কার সাথে ভালো ছিল? সরকারের সাথে সরকারের, জনগণের সাথে জনগণের না। আরেকটু ব্যাপক আকারে যদি আমি বিশ্লেষণ করি, ভারতের সাথে তার প্রতিবেশী একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো না। পাকিস্তান তুষালগ্ন থেকেই সম্পর্ক খারাপ। নেপালের সাথে 2015 সাল পর্যন্ত সম্পর্ক ভালো ছিল, কিন্তু যখন দেখলো ওই যে দাস প্রভু সম্পর্ক স্থাপিত হলো, নেপাল সরে গেল। নেপাল কোন দিকে গেল? চায়নার দিকে চলে গেল। আপনার মালদ্বীপ ছোট্ট একটি রাষ্ট্র, সেই মালদ্বীপও কিন্তু তার সাথে সম্পর্ক ভালো না। শ্রীলঙ্কার সাথে তার সম্পর্ক ভালো না, কারোর সাথে তার সম্পর্ক ভালো না। এবং সে ভালো না কী জন্য? বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, এটির জন্য তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। তাহলে এই যে একটা গণ অভ্যুত্থান হলো, এটিকে আমি আরও একটু ভিন্নভাবে যদি বিশ্লেষণ করি, এই অভ্যুত্থানটা কিন্তু এক মাসের অভ্যুত্থান না। ছাত্ররা অহংকার করে বলে এটা আমরা করছি, আমরা করছি। এটি তো 15 বছরের গুম, খুন, হত্যা, রাহাজানি, সমস্ত দিকে মানুষ খেপে গিয়েছিল। সমস্ত গ্রিভেন্সেসগুলি আর্টিকুলেট হয়েছিল কাদের মাধ্যমে? এই ছাত্রদের মাধ্যমে। তার ফলে কি হলো? ওই পলিটিক্যাল পার্টিগুলো পিছনে রইল। বিশেষ করে আমি বিএনপির কথা বলবো। বিএনপির কন্ট্রিবিউশন কিন্তু ব্যাপক। 15টি বছর দেখেন তারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে, এবং শেষের দিকে ছাত্রদের আন্দোলনে কি বলছে? ইঙ্গিত দিয়েছে, তোমরা পিছনে থাকবা, জনগণ থাকবে, বিএনপি কর্মীরা থাকবে, নেতারা থাকবে, কিন্তু বলবা যে আমরা কিছু জানি না, আমরা এদের সাথে আছি, আমরা নেতৃত্ব দেব না। ইভেন তারেক রহমান সাহেব কিন্তু লন্ডন থেকে যেভাবে অর্গানাইজ করেছেন, তার প্রমাণ হলো দেখবেন 5ই আগস্ট লক্ষ লক্ষ লোক প্রতিটি রাস্তা থেকে ঢাকার দিকে ধাবিত। একদম যেমন দেখবেন যে সবাই কি আসছে ঢাকা দখল করার জন্য। ওই মাও সেতুং যেমন চীন বিপ্লবের সময় গ্রাম দিয়ে শহর ঘেরাও করেছিল, গ্রাম দিয়ে পিকিং ঘেরাও করলো, ঠিকই বাংলাদেশের জনগণ আমরা দেখব 5ই আগস্ট প্রতিটি জায়গা থেকে, গ্রাম থেকে, গঞ্জ থেকে এসে ঢাকা দখল করলো। তাহলে এটা কন্ট্রিবিউশন কার আছে? আমরা দেখব বড় একটি পার্টি বিএনপির আছে, কিন্তু সেই ক্ষেত্রে ছাত্র জনতা, সব জনতার আছে। ভারত কিন্তু এইটা কিন্তু ভারত এই সত্যটা মানতে পারছে কিনা, তার কারণ হচ্ছে ওই যে ভারত যেভাবে সে ওই পতিত সরকারের সাথে, আওয়ামী লীগের সাথে সম্পর্কটা স্থাপন করেছে, ওটি তো বৈধ সম্পর্ক, আনহোলি অ্যালায়েন্স যেটাকে বলা হয়।
তখন প্রাইম মিনিস্টার, আমার দেশের প্রাইম মিনিস্টার কি বললেন যে ভারতকে আমি এত কিছু দিয়েছি যে ভারত জীবনে ভুলতে পারবে না। তুমি তোমার সার্বভৌমত্বের বিনিময়ে দিয়ে দিলাও, তা তো ভারত তো তাকে সমর্থন দেবেই। কারণ অ্যাকচুয়ালি সত্যি কথা যেটি, ভারত কিন্তু ভারত ইন্টারেস্ট দেখবে। আমার দেশের প্রাইম মিনিস্টার, আমার দেশের রাষ্ট্রনায়করা আমার দেশের ইন্টারেস্ট দেখবে। তাহলে ভারত দেখতেছিল ওই সরকারটি আওয়ামী লীগ সরকারের মাধ্যমে সে এত উপকৃত হচ্ছে, ট্রানজিট দিয়ে দিচ্ছে, পয়সা লাগতেছে না। তারপর আপনি মনে করেন তার সোলজার পাঠাবে আমার বুকের উপর দিয়ে, সেভেন সিস্টার পাঠাবে, কোনো জবাবদিহিতে নাই, কিছু নাই, কিছু করবে, এত সুযোগ কোথায় পাবে? যার জন্য সে বিরোধিতা করেছিলেন এবং ইউনূস সাহেবকে একটু বেকায়দায় ফেলাতে চেয়েছিলেন, যে তাকে সাইড লাইনে, যেই জাতীয় সংঘের সাইড লাইনে বসে এক রাষ্ট্রের নেতার সাথে অন্য রাষ্ট্রের যে আলোচনা হয় সেটা সময় দেয় নাই, কিন্তু সেখানে ফেল করেছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্র এত গুরুত্ব দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নরা এত গুরুত্ব দিয়েছে, পশ্চিমা দেশগুলোর নেতারা এত গুরুত্ব দিয়েছে, ওই মোদির কথা সবাই ভুলে গিয়েছিল। এমনকি ভারতের সাংবাদিকরা ইউনূস সাহেবের সাক্ষাৎকার নেওয়ার জন্য পিছনে পিছনে দৌড়াচ্ছিল, কিন্তু তার সিকিউরিটি অফিসাররা পাত্তা দিচ্ছিল না। অর্থাৎ তোমার প্রাইম মিনিস্টার যে আমার প্রাইম মিনিস্টারকে পাত্তা দেয় না, এখন তুমি দেখো পৃথিবীব্যাপী আমার প্রাইম মিনিস্টার আমার প্রধান উপদেষ্টাকে যে সম্বর্ধনা দিচ্ছে, সেখানে তোমার কোনো প্রয়োজন নেই। আরেকটু প্রসঙ্গে আমি বলি, প্লিজ। ইউনূস সাহেব যেখানে বক্তব্য দিচ্ছিলেন, একটু লক্ষ্য করে দেখবেন বিল ক্লিনটন পিছনে দাঁড়িয়েছিল। হি ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড প্রফেসর ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রাইম মিনিস্টার সে প্রেসিডেন্ট প্রোটোকল ভেঙে দাঁড়িয়ে আছে কোথায়? ইউনূস সাহেবের পিছনে। তারপরে বাইডেন সাহেব যেভাবে তাকে আলিঙ্গন করেছেন, অবাক যে বাইডেন সাহেবের একটু হ্যান্ডশেক করার জন্য আমার দেশের সাবেক প্রাইম মিনিস্টার প্রোটোকল ব্রেক করে লাল গালিচা উপর দিয়া না হেঁটে ঘাসের উপর দিয়া, দুব্বার উপর দিয়া হেঁটে গিয়ে একটু হ্যান্ডশেক করতে চেয়েছিলেন। তারপর সেলফি পলিটিক্স। ইয়েস, তা সেলফি পলিটিক্স। আবার দেখবো কি এই সেলফি পলিটিক্স হলে হ্যান্ডশেক করেছে। সেইখানে ইউনূস সাহেবের যেটা দেখিয়েছেন, এটা তো একটা ম্যাজিক দেখিয়েছেন, পুরা পৃথিবীকে তিনি অবাক করেছেন। এটা কী ঘটনা ঘটলো। তবে এখানে আমি যদি একটু আরও বিশ্লেষণ করি, সেটি হচ্ছে ইউনূস সাহেবের সাথে কিন্তু পশ্চিমা দেশগুলির একটি স্বার্থ আছে। কারণ ইউনূস সাহেব কিন্তু পুঁজিবাদী রাজনীতির ধারক ও বাহক। তার যে গ্রামীণ ব্যাংক, এটা কিন্তু আপনার যে সম্পর্ক, এটা ছোটোখাটো লগ্নি পুঁজি, আর মার্কিন যুক্তরাষ্ট্র তো লগ্নি পুঁজির প্রভু। তাহলে এক পুঁজির সাথে ছোটোখাটো হোক যেই হোক, অন্য পুঁজির সম্পর্ক হবে হারমোনিয়াস রিলেশনশিপ, নট অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপ। তো ইউনূস সাহেবের সাথে যেহেতু হারমোনিয়াস রিলেশনশিপ প্রতিষ্ঠিত আছে, বিশেষ করে ডেমোক্র্যাটদের সাথে, যার জন্য এটা। আর যদি ডেমোক্র্যাটটা না থাকতো, আবার আপনাকে বলি, যদি হাসিনা ওয়াজের নভেম্বর পর্যন্ত যেতে পারতো, ট্রাম্প যদি জিতে যেত, তাহলে হয়তো বা অন্য কি খেলা হতো সেটা ভিন্ন, পরের কথা আমি বিশ্লেষণ করব না। আচ্ছা, আমরা এম এ আজিজ আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো এই যে ভারতের যে অবস্থান, এখনকার যে অবস্থান, আপনি দেখেন যেটা আলোচনা হচ্ছে, স্যারও বললেন যে বাইডেন প্রোটোকল ভেঙে তার সময় দিয়েছে, সারা বিশ্ব নেতারা সময় দিয়েছে, কিন্তু ভারত মনে করলো যে ডক্টর ইউনূসকে সময় দেওয়ার মতো সময় তার নাই। এই যে মানে এখন তার মানে কি এই যে আসলে পরিবর্তিত পরিস্থিতি বা নতুন বাংলাদেশকে আসলে এখনো হজম করতে পারছে না, এরকম কোনো কিছু? না, আমার কাছে কিন্তু একটু ভিন্ন মনে হয়। আমেরিকা ভারতকে যে বার্তাটা দিয়েছে যে তুমি আমার কথা শোনো নাই, সুতরাং তোমার পাত্তা নেই। ইউনূস সাহেব সে বুঝেছে যে আমাদের পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে এবং তাকে দিয়ে ওখানে আবার মাঝে মধ্যে ফোঁস করে ওঠে, কথা বলে। সে বলেছে ওখানে থাকবে যতদিন কথা বলতে পারবে না, তারপরেও বলে। সুতরাং ইউনূস সাহেব ভারতের প্রধানমন্ত্রীর কাছে কিন্তু ওই জাতিসংঘের সাইডলাইনে কথা বলতে চেয়েছিল, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। সুতরাং এটার একটা বার্তা, অর্থাৎ ইউনূস সাহেব এই জন্য তার, এমনকি ভারতের সাংবাদিকরা তার পিছু গেছে, কেউ কথা বলে নেই। সেও বলতে চাইছে যে তোমাকে আমি দেখে দেব, এবং এই বার্তাটা ভারত পেয়েছে। এখন আমি
অধ্যাপক সাহেব তিনি তো এক্সপার্ট, আমি বলবো না, তবে আমি বলছি যে আমি এই ভারত, বাংলাদেশ, চীনের সম্পর্কে আমি দৈনিক যুগান্তরে 2000 যখন আমাদের দেশে ইলেকশন ঘনায় তখন কিন্তু আমি লিখেছিলাম একটা, যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, অর্থাৎ ইন্দো প্যাসিফিক রিজনে আমেরিকার একটা রিসার্চ আছে যে আগামী পৃথিবী কিন্তু ভরকেন্দ্র হবে, পরাশক্তিগুলোর ভরকেন্দ্র হবে এই অঞ্চলে, কারণ এখানের জনসংখ্যা আপনার 60% কর্মক্ষম। দ্বিতীয়ত ব্লু ইকোনমি পৃথিবীর ভিতরে 65%। এইভাবে তারা দেখছে যে এইটা ওয়েলথ। এখন চীন ওখানে অ্যাঙ্কর করে ফেলেছে, তারা একটা ব্রিক্স করেও ফেলছিল। সুতরাং আমেরিকা এই জায়গাতে ঢুকতে চেয়েছে, সেখানে ভারত কিন্তু ভারতের কাছে পুরোপুরি রেসপন্স পায় নাই। তারা তখন বাংলাদেশকে টার্গেট করেছে যে বাংলাদেশ যদি চীনের ব্লকে যায় তা আলটিমেটলি এখানে উত্তর কোরিয়ার মতো একটা রাষ্ট্র হয়ে যেতে পারে, সেখানে আমেরিকার কোনো জায়গা থাকবে না। তো ভারত চেয়েছে এনিওয়ে একটা নিরপেক্ষ নির্বাচন হয়ে বাংলাদেশটা গণতান্ত্রিক থাক, তাহলে অন্তত আমেরিকার কথাটা চলবে। কিন্তু ভারত সেখানে দেখেন ওই শেষ বৈঠকে লু কিন্তু ভারত ঘুরে এসেছিল, সম্ভবত ভারতকে কনভিন্স করতে পারে নাই। ভারত হয়তো এগ্রিমেন্ট এরকম হয়েছে, ঠিক আছে আপনারা ইলেকশন করেন, করে যদি আওয়ামী লীগ জিতেও আপনাদের সাথেও থাকবে, আপনাদের ইন্টারেস্টও রক্ষা করবে, এরকম একটা কিছু হতেও পারে। কিন্তু যাই হোক, ওইটা আমার ধারণা ফেল করেছিল। এই কারণে এবারে কিন্তু বাংলাদেশ পলিসিতে বিশেষ করে আমি বলবো টার্গেটটা হলো এশিয়া প্যাসিফিক রিজন। আর এখনকার যে পলিটিক্স, এই জাতিসংঘের যে পলিটিক্সটা আমরা লক্ষ্য করতেছি, এটার কিন্তু ডক্টর ইউনূস অর্থাৎ বাংলাদেশ এবং বিশ্ব শক্তি আমেরিকা বলতে ইউরোপ তো তার পক্ষেই থাকবে। আমেরিকার রোলটা হচ্ছে ভারতকে বাংলাদেশের ক্ষেত্রে একঘরে করা, এখানে যাতে বাংলাদেশ যে এই যে শেখ হাসিনাকে রেখে দিছে তাকে দিয়ে আবার যে ফিরে আনবে বা এই করবে সেই করবে, এটা আমেরিকা হতে দিতে চায় না। এই জন্য তার সাথে সে যে সম্পর্ক, এই আমাদের নূতন গভর্নমেন্টের সাথে যে সম্পর্ক, আমি বলবো যে টানাপোড়েন তো আছেই, এটা বোঝাই যাচ্ছে পরিষ্কার। এবং আমিও কিন্তু ফিল করি যে প্রথম কিন্তু আমি স্বাধীন বাংলাদেশের একটা আনন্দ পেয়েছি, কারণ আগে বর্ডারে হত্যা হতো, একটা প্রতিবাদ হতো না, বলা হয়তো ওরা গরু চুরি করতে গেছে, ওরা চোরা চালানি মরে গেছে, ওটা তো মানুষ মরে নাই, চোরা চালানি মারা গেছে। এখন কিন্তু প্রতিবাদ হয়, এই যে পানি ছেড়ে দিছে, প্রতিবাদটা হয়েছে। আশা করি আগামী দিনে যেটা উনি বললেন যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, গ্লোবালাইজেশনের যুগে ছোট দেশ বলে শক্তি কম এটা ভাবার কোনো প্রয়োজন নাই। নাইলে মালদ্বীপের মতো দেশের থেকে উঠে আসছে কেন ভারত? আপনার দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক নাই, আমাদের দেশে শুধু আওয়ামী লীগ সরকারের সাথে না, শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তখন সাবেক প্রধানমন্ত্রীর রিলেশন ছিল। তো এখন বাংলাদেশও হাতছাড়া হচ্ছে। যদি আমার বক্তব্য এখানে যে আমাদের অনেক দেনা পাওনা আছে, এই সাবেক সরকার অনেক সব কিছু দিয়ে গেছে, আমাদের যে মিনিমাম পাওনা এটা দিয়ে এবং বড় বিগ ব্রাদার সুলভ আচরণ না করে সার্বভৌমত্ব দুটো দেশের সাথে আন্ডারস্ট্যান্ডিং করা এবং জনগণ টু জনগণ যদি সম্পর্ক তৈরি করে, অবশ্যই প্রতিবেশী দেশের সাথে কেউ সুসম্পর্ক সম্মান এবং সমতার ভিত্তিতে সম্পর্ক হয়, তাহলে ভারতের উপকার, আমাদের উপকার। নুরুল আমিন ব্যাপারী, যে প্রসঙ্গে আপনি বলছিলেন যে আমরা ধরুন আগের যে সরকার ছিল, স্বৈরাচারী সরকার বলি বা ফ্যাসিস্ট সরকার বলি, গণতন্ত্র হত্যাকারী, যেটাই আমরা তাদেরকে বলি না কেন, সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক ছিল বা প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ছিল। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদের ভারতের, আমরা এখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বেশ ভালো জোরালো হচ্ছে বা হয়েছে, যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। কিন্তু এখন যেটা আপনি বলছিলেন যে এখন কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষমতায় হলো ডেমোক্র্যাটরা, সামনে নির্বাচন, এখন বাইডেনের দল তো নাও আসতে পারে। যদি না আসে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের দেখা যে দৃষ্টি বাংলাদেশে, সেটা কি একই থাকবে? মার্কিন পলিসি সেক্ষেত্রে কি একই থাকে নাকি দল চেঞ্জ হলে সেই পলিসি পরিবর্তন হয়? দেখেন, এখানে একটা বিশেষ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ফরেন পলিসিতে যেই দলে যে পলিসিটা গ্রহণ করুক,
মনে করেন ডেমোক্র্যাটরা যে ফরেন পলিসি গ্রহণ করে, রিপাবলিকানরা কিন্তু সেটা পুরো চেঞ্জ করতে চায় না, পুরো চেঞ্জ করতেছে না। হয়তো বা রাষ্ট্রপতির সাথে সম্পর্কটা খারাপ থাকতে পারে, কিন্তু স্টেট ডিপার্টমেন্টে কিন্তু তার পলিসিটা রাখেন। আসলে কিন্তু পলিসি নির্ধারণ করে স্টেট ডিপার্টমেন্ট থেকে। এটা কিন্তু এখন আমরা দেখব প্রতিবেশী রাষ্ট্র ভারতও কিছু এই আঙ্গিকে যাচ্ছে কিন্তু অনেক সময়। তখন আপনাকে এখানে আরও একটু সহজ করে আমি বলার চেষ্টা করব। আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষমতায় এসেছিল কংগ্রেসের সময়, হ্যাঁ ঠিক দেখেন। তাহলে বিজেপি যখন ক্ষমতা আসলো, উচিত ছিল না যে বিএনপির সাথে একটু খাতির করবে, কিন্তু তারা করে না। তার কারণ তাদের একটা স্টেট পলিসি হয়েছে, তাদের স্টেটের স্বার্থে যেটা ভালো হবে সেইভাবে তারা হবে। তা মার্কিন যুক্তরাষ্ট্র সবার অগ্রেস, হ্যাঁ, সবচেয়ে দেখে তাদের রাষ্ট্রের স্বার্থ কোথায় আছে। যেই স্বার্থ তারা দেখবে, যে রিজনাল স্বার্থ দেখে, গ্লোবাল ইন্টারেস্ট দেখবে, তারপর তারা আগাবে। আমার সাংবাদিক বড় ভাই যে সুন্দর কথা, আজিজ ভাই যেটা বলেন সুন্দরভাবে কিন্তু কিছু কথা এখানে বলেছেন। এখন তারা যেটা দেখবো, আমি যেটা এটা শেষ করে দিচ্ছি, এখন ট্রাম্প ক্ষমতা আসলে কিন্তু তারা ওই সরকারটাকে তত সমর্থন দিতে চাবে না। কেন? একটা সরকার বসে গেছে, তারপরে জনগণ পিছে অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, যার জন্য ডিস্টার্ব করতে চাবে না। স্টেট ডিপার্টমেন্টে কিন্তু তাদের আপনার তাকে অত সমর্থন দিবে না। আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যদি রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই স্টেট ডিপার্টমেন্টের বিপক্ষে চরমভাবে গেলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরাও নিহত হন। আব্রাহাম লিঙ্কন নিহত হয়েছে, আমরা দেখব কেনেডি নিহত হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস আছে, তাদের স্বার্থের বিপক্ষে গেলেই তারা পছন্দ করবে না। সুতরাং ট্রাম্প হয়তো ওই দিকে যেতে পারবে না। আর এখানে হয়েছে কি, বাংলাদেশে ব্যাপারটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দেখতেছে আপনার ইন্ডো প্যাসিফিক যে তাদের পলিসিটা, আর এখানে তারা ব্রিক্সকে নিয়ে একটা চিন্তা ভাবনা করেছে যে সেটা কি, কোন দিকে যাবে। তবে বিশেষ করে কিন্তু ভবিষ্যতে যেটা হয়েছে, রাজনীতিটা কিন্তু এদিকে এসে যাবে। তার কারণ আপনারা দেখবেন মধ্যপ্রাচ্য থেকে 60% অয়েল কিন্তু আপনার মালাক্কা প্রণালী দিয়ে চায়নার ওদিকটা যায়। এবং এইটা যদি তারা এখানে যদি একটা কিছু করতে পারে বে অফ বেঙ্গলে, তাহলে চায়না একটা থ্রেট আসবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট কিন্তু এখন সবচেয়ে বড় থ্রেট হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। চায়না কারণ এমনভাবে রাইজ করতেছে, 47 সালে চায়নার আজকে চায়না কিন্তু এক না, বিশাল। মার্কিন যুক্তরাষ্ট্র ডেভেলপ করতেছে, কিন্তু তুলনামূলকভাবে চায়না অনেক ডেভেলপ করে ফেলতেছে। আজকে চায়না অর্থনীতির দিকে দ্বিতীয় ইকোনমি তার, তারপর আপনার মিলিটারি দিকেও দেখবেন অত্যন্ত শক্তিশালী, সামুদ্রিক দিকে যেটা দেখবেন সে তার যে যুদ্ধ জাহাজগুলি, সেটা কিন্তু চায়না একদম কাছাকাছি চলেছে। তার পাশে যে তাইওয়ান নিয়ে একটা সমস্যা আছে, সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সাহায্য করতেছে। কিন্তু নির্বাচনে আমরা দেখব গণতান্ত্রিক একটা পার্টি আসলো তাইওয়ানের, সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পিকিংয়ে আসলেন, এসে আলাপ আলোচনা করলেন এবং তাইওয়ানে গিয়ে বললেন, খবরদার তোমরা স্বাধীনতা চিতে পারবা না। তার কারণ এই যে পলিসিগুলো, এইগুলির দৃষ্টিকোণ থেকে আমাদের দেখতে হবে যে বাংলাদেশটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আমার তো মনে হয় না যে আগের মতো ভারতের হাতে তুলে দিবে। তারা একটা প্রক্রিয়ায় এটার সাথে একটা সম্পর্ক রাখতে চাবে এবং তারা চাবে ইউনূস সাহেবের মাধ্যমে নতুন একটা চিন্তা ভাবনা করা। তবে আমার মনে হয় ইউনূস সাহেব কিছু ভুলও করেছেন, চরম ভুল করছেন। সেটি আপনার এখানে সময় হবে না, অন্য সময় হলে আমি আলোচনা করব। ঠিক আছে, আমরা আরেকদিন আলোচনা করবো। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, যে আমি শেষ একটা কোশ্চেন করি, দুজনকেই 1-1.5 মিনিট করে যদি সংক্ষেপে বলেন। সেটা হলো যে ভারতের প্রসঙ্গে আলোচনা করছি, সেটা হলো ভারতের একটা গভর্নমেন্টের অবস্থান এটা। কিন্তু আপনি দেখবেন যে ভারতের যে রাজনৈতিক নেতা এবং মিডিয়া, এই নতুন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যেভাবে প্রোপাগান্ডা এবং হেট স্পিচ ছড়ানো, মানে ঘৃণা ছড়াচ্ছে। কারণ অমিত শাহর যে লাগামহীন বক্তব্য, মানে বাঙালিদেরকে ঝুলিয়ে সোজা করে শাস্তি দিবে, একবার উই পোকা বলে, বা এই যে
ত্রিপুরার একজন নেতা একরকম কথা বলছে। তো এই যে একদিকে তাদের যে বক্তব্য এবং মিডিয়া, ভারতের মিডিয়া যদি আপনি শোনেন, বিশেষ করে এখানে যারা হাই কমিশনার ছিল বা কমিশনার চাকরি করে গিয়েছে তাদের বক্তব্য যদি শোনেন, তো মনে হবে যে বাংলাদেশে মানে কত কিছু মানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এখানে, মানে আপনি প্রোপাগান্ডা যে এবং এই স্পিচ সরানো, এটাকে আপনি গভর্নমেন্টের বাইরে এই অবস্থানকে কিভাবে দেখেন? আমি অধ্যাপক সাহেবের সাথে কথা একমত হয়েই তিনি যেটা বললেন যে বাংলাদেশের কে ভারতের আর কিছু করার নেই, কারণ এবারে জাতিসংঘে ইউনুসের যে পজিশন, যেটা বাংলাদেশের পজিশন যেভাবে দাঁড়িয়ে গেছে, তাতে তাকে হিসাব করতে হবে। আর এই সাবকন্টিনেন্টে বাংলাদেশের অবস্থান মারাত্মক গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক। চীনও বাংলাদেশকে চায়, ভারতও বাংলাদেশকে চায়, আমেরিকাও বাংলাদেশকে চায়, সারা বিশ্ব চায়। এখন বাংলাদেশ এখানে কিন্তু সুবিধার দিক অসুবিধার দিক। বাংলাদেশকে চায় মানে হচ্ছে একটা নতুন বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ। নট অনলি দ্যাট, ভৌগোলিক কারণে চায়, ভূ রাজনীতির কারণে। ধরেন আমেরিকা, ভূ রাজনীতি তো একটা গণতান্ত্রিক দেশ না না, ধরেন আমেরিকার 80টা দেশে তাদের সেনা ঘাঁটি আছে, কথার কথায়। আর বাংলাদেশে তো আর সেটা নাই, সেটা দিবেও না। বাংলাদেশ এটা যুদ্ধ করে স্বাধীন করে, জনগণের অ্যাকসেপ্ট করবে না। কিন্তু বাংলাদেশ যদি আপনার স্বৈর শাসক থাকে, স্বৈর শাসকের জায়গা কিন্তু রাশিয়া এবং চীনের দিকেই হবে। সুতরাং আমেরিকার নজর এখানে থাকবেই গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে। আর ভারতের ইন্টারেস্ট হলো তাদের পার্সোনাল ইন্টারেস্ট, যে আমেরিকা থাকলে বোধ হয়, এই আওয়ামী লীগ থাকলে বোধ হয় তার 7 সিস্টার নিরাপদ, তারা নিরাপদ। আপনি দেখেন পরাশক্তিগুলা, ভারত উদীয়মান পরাশক্তি। শেখ হাসিনা যখন গেছে, তারা কিন্তু পার্লামেন্টারি পার্টি একমত হয়েছে, একমত হয়ে ডিসিশন নিয়ে তাকে শেল্টার দিয়েছে। সে ইলিগালি এখন আছে, তার পাসপোর্ট বাতিল, সব রেড পাসপোর্টও বাতিল আছে, কিন্তু ক্লিয়ার করে না কোন স্ট্যাটাসে তাকে রেখেছে, এটাও ক্লিয়ার করে না। এবং আপনি যেটা বললেন, পত্রিকা, মিডিয়া সব বলতেছে, এখন এটা আস্তে আস্তে এখন সেটেল করে আসবে। কারণ এই প্রোপাগান্ডা দিয়ে লাভ হবে না, লাভ হবে না। কারণ আমাদের বক্তব্য হচ্ছে একই কথা, আমি আবার বলছি, গ্লোবালাইজেশনের যুগে কোনো দেশ একা নয়। এটা ভাবার কারণে একজন মিত্র হবে আর একজন শত্রু হবে আমরা। সুতরাং আর এই দেশে 13 কোটির জনগণ, পৃথিবীর ভিতরে কিন্তু 13 কোটি কয়টা দেশে আছে, আমরা 8 নম্বর দেশ। এটা একটা হেলা করে ফু দিয়ে উড়াই দেওয়া সম্ভব না। অনেক ধন্যবাদ এম এ আজিজ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করে যে প্রশ্নটা করছিলাম, যে এমনি তো ধরেন ভারতের সরকারের একটা অবস্থান, কূটনৈতিক অবস্থান, ধরেন তাদের নেতারা যে লাগামহীন বক্তব্য দিচ্ছে, বাংলাদেশকে অসম্মান করে, বাংলাদেশের মানুষের প্রতি বিন্দুমাত্র সম্মান না দেখিয়ে যে কথা বলা, এবং ভারতের মিডিয়ার যে প্রোপাগান্ডা, এক সেকশন, সব মিডিয়া না, একটা সেকশন মিডিয়া মানে প্রোপাগান্ডা, ছোট্ট একটা কোনো ইস্যু পেলেই সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখা প্রোপাগান্ডা, এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এটা হচ্ছে, আমি দেখব দুটো বিষয়। একটি হচ্ছে ভারতে যে হিন্দুত্ববাদী সরকার, তাদের মিডিয়াগুলো কিন্তু চরমভাবে সমালোচনা করে। সেটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি যেটা দেখব, তা কারণ এখানে যদি মনে করেন একটি হিন্দু রাষ্ট্র থাকতো, হিন্দু রাষ্ট্র মানে সংখ্যাগরিষ্ঠ লোক যদি হিন্দু থাকতো, তাহলে কিন্তু এমনভাবে তারা দেখতে পারে না। আমি এটাই বলবো, কারণ আমি সবসময় নিরপেক্ষ রাজনীতি পছন্দ করি, সেকুলার পলিটিক্স পছন্দ করি। কিন্তু যেই ভারতকে নিয়ে আমরা অহংকার করতাম, একটি নিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেটা বলতাম, সেই ভারতে দেখেন, ভারতের মুসলমানদের বাড়িতে ফ্রিজে হিন্দুরা গরুর মাংস ফ্রিজে রেখে সেখানে সেই লোককে হত্যা করা হয়। তাহলে তারা যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার নিজের দেশের মানুষকে তারা দেখতে পারে না। সেই ক্ষেত্রে হয়তো বা আমার দেশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি তাদের বলয় সরকার নষ্ট হয়ে যাচ্ছে, এই দিক থেকে তারা এটা করতে পারে। আর তারা বাদ বিচার না করে প্রোপাগান্ডা করেছে। এখানে কি এত হিন্দুদের অত্যাচার করা হয়েছে? কেউ বলতে পারবে না। আমার তো কেউ বলতে পারবে না গ্যারান্টি দিয়ে আমরা যখন বলি, দু একটা ছোটোখাটো হতে পারে, এটি হয়ে থাকে সাধারণত। আর শাহবাগে দেখবেন মাইনরিটিরা যেই সমাবেশ করেছে, ওখানে তো ম্যাক্সিমাম সেই পতিত সরকারের
লোকজন চলে গিয়েছিল, তারা যত না হিন্দু তার চেয়ে তাদের সমর্থিত আমাদের মুসলমান ভাইরা ওখানে ছিল। তো অর্গানাইজড হইতে একটা জিনিস হয়েছে। তারপর আপনার আনসার বাহিনীতে যেটা হয়েছে, বিভিন্ন দিকে যেটা হয়েছে, এটি দেখব যে একটি পতিত সরকারের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। এটাকে লুফে নিয়েছে ভারত, অথবা তারাও হয়তো বা জানতো এই ধরনের একটা কিছু করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এরকম না, একটু দেখবেন আবার পশ্চিমবঙ্গের বিজেপির মিডিয়া ছাড়া পশ্চিমবঙ্গে অন্যরা কিন্তু, পশ্চিমবঙ্গে তো অনেকে রাস্তায় আমাদের পক্ষে সমর্থন করেছে। তাহলে এটা তারা তো আসল খবর তো তারা জানে, তারা তো আমাদের আরও নিকটের প্রতিবেশী। তারা কিন্তু এটা করতেছে না। কারা করতেছে? ওই বিজেপি সমর্থিত মিডিয়াগুলি প্রোপাগান্ডা করতেছে। প্রোপাগান্ডা থেকে দুনিয়াকে তারা জানাতে চেয়েছিল যে এরা হচ্ছে একটি ধর্মান্ধ সরকার, এরা হিন্দুদের দেখতে পারে না। ওই যে যেটা ওই যে 1/11-এর পরে যে পরিকল্পনা করে তারা পশ্চিমাদের বলছিল যে এইভাবে এরা একটা এক্সট্রিমিস্ট ইসলামিক পলিটিক্যাল পার্টি দ্বারা পরিচালিত, এরা ওই লাইনে যাবে। কিন্তু পশ্চিমারা তো তাদের চেয়ে আরও অনেক বেশি জানে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা যা জানবে তা তো জানবে না। যদি জানতোই তাহলে 5 তারিখে তার প্রিয় সরকার পতন ঘটে সে কিছুই জানে না। বরং সে স্টেট ডিপার্টমেন্ট থেকে 4 তারিখে রাত্রে দিল্লিকে জানিয়েছে কি, যে আগামী করলেও তোমাদের সরকারটি প্রতিবেশী রাষ্ট্রের আওয়ামী লীগ সরকার পতন হবে। এটা সত্যি? অফকোর্স আমি আপনাকে ডকুমেন্টস দিয়ে বলতে, সত্যি ঘটনা। দিল্লিকে জানিয়েছে কে? স্টেট ডিপার্টমেন্ট। কালকে তোমার প্রতিবেশী সরকার হাসিনা ওদের সরকার নেই, তাহলে কোথায় আছে? আমি আরও গভীরভাবে আলোচনা করতে তো সময় লাগতো। এখানে অনেক খেলা হয়েছে। এখানে চায়না ডিসেম্বর মাসে চায়না জেনে ফেলছে তিস্তা ব্যারেজ তাদের দেবে না। হঠাৎ চায়না কি করেছে? ISI-কে বলছে, হ্যাঁ কি তোমরা কি করতে পারবা? বলে আমাদের টাকা পয়সা নেই। তোমরা আফগানিস্তান থেকে নেটো তারাইছো নাকি? হ্যাঁ তারাইছি। বাংলাদেশ তো আমাদের তারাইতে কোনো সময় লাগবে না, টাকা পয়সা নেই। এটা আমি বড় আলোচনা করবো না। বিভিন্ন দিকে চলে গিয়ে হয়েছে। আর এদেশের জনগণ ছিল বিক্ষুব্ধ ছিল। জনগণ এই যে মুক্ত বিহঙ্গে পাখিরা যেমন আকাশে ওড়ে, এখন জনগণ মনে হয় মুক্ত বিহঙ্গে কথা বলতেছে স্বাধীনভাবে। এটাই তো বড় জিনিস, আমরা স্বাধীনতা পেয়েছি। জি, এই স্বাধীনতার স্বাদ আমাদের থাক, সেই প্রত্যাশা করি। ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারে অনেক ধন্যবাদ। এম এ আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই।